আমরা জানি মানব সভ্যতার বিকাশে সবচেয়ে যেটা দুটো জিনিস যেটা জরুরি, প্রথম দিকে যেটা ছিল মানব সভ্যতার বিকাশে জরুরি ছিল শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা। সেই শিক্ষা এবং গবেষণার জন্য মানুষের যে বিকাশ হয়েছে, সেই বিকাশের জন্য মানুষ হয়তো আমরা এগিয়ে গেছি এবং এগিয়ে যেতে যেতে কিন্তু মানুষের একটা অসুস্থ হওয়ার মধ্যে যে একটা কারণ, সেটা সবসময় আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতির মধ্যে বা আমাদের চারপাশে তার কারণগুলি আছে। আমরা যখন বড় হই তখন আমাদের অসুস্থ হওয়ার জন্য বিভিন্ন যে কারণ, ব্যাকটেরিয়া, জীবাণু বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলি সেগুলি আমাদের চারপাশে আছে, অসুস্থ আমরা হতেই পারি। তাহলে মানুষকে সুস্থ রাখার জন্য আমাদের এটা তো মানব সভ্যতার একটা দাবি এবং এটা একটা অধিকার। এবং এই যে মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষকে সুস্বাস্থ্য প্রদান করার জন্য আমাদের দেশের যে সরকার, দেশের যে সংবিধান, তার ভিতরে সেই মৌলিক অত্যন্ত সুস্পষ্টভাবে বলা আছে। এবং সেটা কি, আমরা কিন্তু স্বাস্থ্যের জন্য প্রথম দিন থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মাতৃগর্ভ থেকে যখন নাকি আমাদের মাতৃগর্ভে ভ্রূণ আসে, সেই ভ্রূণটা যাতে 9 মাস মায়ের শরীরে, মায়ের গর্ভে যদি সুস্থ অবস্থায় বাড়তে পারে, তার জন্য দরকার সেখানে স্বাস্থ্যের যত্ন নেওয়া, সেটা পুষ্টি। এবং সেই পুষ্টির মাধ্যমে একটা মা একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে, যেখানে কিন্তু আমাদের একটা দেশের দায়িত্ব যাতে করে আমার গর্ভবতী মা সুস্থ ডেলিভারি করার জন্য, সুস্থ সন্তান মানে ডেলিভারি করার জন্য তার পুষ্টিকর খাদ্য পায়। কিন্তু আমার সেই খাদ্যের একটু ঘাটতি আছে। যেহেতু আমরা গ্রামে গঞ্জে যাই, আমরা প্রায় দেখি আমার সেই মা অসুস্থ। আর আমার মা অসুস্থতার কারণ কি, তার আর্থিক দৈন্যতা। সেই আর্থিক অভাবী দরিদ্র ঘরের মা, যেখানে তার সবটা সে পুষ্টিকর খাদ্য সে পায় না, পুষ্টিকর খাদ্য সে মানে সবসময় সে সংগ্রহ করতে পারে না, সরকারিভাবে যেটুকু দেওয়া হয় সেটা হয়তো যথেষ্ট নয়। কাজে সেখান থেকে কিন্তু আমরা অসুস্থ হওয়ার মধ্যে যে অনেক শিশু ভূমিষ্ঠ হয়। তারপরে যখন আমার মা গর্ভবতী মা, সেই গর্ভবতী মা যখন সন্তান প্রসব করে, তার আগেও হয়তো দেখা গেছে সে হয়তো রক্ত স্বল্পতায় ভুগছিল, তার পরবর্তী সময় সে রক্ত স্বল্পতায় ভোগে। এইভাবে যখন আমার সমাজের মধ্যে যখন আমরা একটা অসুস্থ শিশু এবং অসুস্থ মায়ের জন্ম, আমরা মা যখন জন্ম দেয়, তার পরবর্তী সময়ে এই যে সংখ্যাটাকে বিশাল। তারপরে যখন আমরা বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার জন্য হাসপাতালে যাই, আমাদের স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য সবথেকে প্রথম যে সহায় হচ্ছে গ্রামে গঞ্জে, যেটা আমরা আগে ছিল মানে সেটা একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা একটা ডিসপেন্সারি বা এখন যেটা কমিউনিটি হেলথ সেন্টার, যেখানে সে ডাক্তারবাবুরা থাকে, সিস্টার থাকে, নার্স থাকে, স্বাস্থ্যকর্মী থাকে। হয়তো কখনো কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয় স্বাস্থ্য এবং নির্ণয়ের জন্য। সেই যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য যে মানুষগুলি আছে, তাদের জন্য যে সেখানে যে আমার যথেষ্ট পরিমাণে ডাক্তারের অভাব থাকে, আমার নার্স যারা নাকি হাসপাতালে ভর্তি হলে রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেয়, তাদের সংখ্যাটা কম থাকে। যে স্বাস্থ্যকর্মী যারা আমাদের বিভিন্নভাবে আমাদের রোগীদের সাহায্য করে, কখনো ড্রেস করে, কখনো ইনজেকশন দেয় বা কখনো বিভিন্নভাবে অন্য কাজগুলি করে, সেই জায়গাতে তাদের স্বল্পতা আছে। সেখানে কিন্তু আমার স্বাস্থ্য পরিষেবার একটা ঘাটতির জন্য আমার স্বাস্থ্য পরিষেবা আমরা সবটা সময় পেতে পারি না। এবং সবচেয়ে তারপরে যে বড় জিনিসটা হচ্ছে, আমরা যখন একটু শহরে যাই, রেফারেল সেন্টারে, যেখানে নাকি আমাদের বড় বড় হাসপাতাল আছে, যেখানে মানুষ গ্রামে গঞ্জে থেকে আছে, তারা যখন সেখানে যায়, যাওয়ার পরে বেশিরভাগ মানুষ, কিছু মানুষ হতে যারা আর্থিক দিক থেকে সচ্ছল বা সামাজিক দিক থেকে, একটু রাজনৈতিক দিক থেকে বা বিভিন্ন মানে সামাজিক কারণে একটু উচ্চ স্তরে আছে, তারা হয়তো হাসপাতালের সুবিধাগুলি ভোগ করে নিতে পারে নিজের বিভিন্নভাবে কৌশল কায়দায়। কিন্তু যে সাধারণ গরিব ঘরের মানুষ, দরিদ্র অংশের মানুষ, ক্ষেত মজুর, দিন মজুর, শ্রমজীবী অংশের মানুষ, তাদের পক্ষে কিন্তু সেই যে তার যে প্রয়োজনীয় যে স্বাস্থ্য পরিষেবাটা সেখান থেকে পাইতে তার একটু কষ্ট হয়। কষ্ট হওয়ার বিভিন্ন কারণ কি? কারণ অনেকগুলি আছে, তার মধ্যে সবটা হয়তো আমি বলাটা ঠিক হবে না, কিন্তু যেটা আছে সেটা স্বল্পতা। প্রথম থেকে মানুষের নাকি নেই, ওষুধ কম নেই, ডাক্তার আসবেন একটু পরে আসবে, দেরিতে আসবে, ডাক্তার এখনো পাবেন না, একটু পরে আসবে। এই যে নেই স্বল্পতা, তার মধ্যে যে মানুষের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করে, মানুষ আস্তে আস্তে ভাবতে শুরু করে সরকারি হাসপাতালে পরিষেবা ভালো নয়। তখন সে কি করে? মানুষ তো বাঁচতে চায়, বাঁচার জন্য সেখানে থাকে কিছু অবৈধভাবে কিছু মানুষ প্রভাবিত করে, তাকে অন্যত্র ডাইভার্ট করার জন্য কিছু মানুষ থাকে,
তাদের মাধ্যমে সে জানে কোথায় গেলে তার সে জীবন রক্ষা পাবে। এইভাবে আমাদের একটা দুরভিসন্ধিমূলক একটা সমস্যা কিন্তু হাসপাতালগুলির মধ্যে একটা ভিতরে থাকে, যেটা থাকার কথা নয়। সেটা আমার স্বাস্থ্য পরিষেবার জন্য একটা বেহাল দশার জন্য দায়ী। তারপর পয়সা তো সবার থাকে না, ওষুধ কিনতে গেলে পয়সা কোথায়? ওষুধের দাম অত্যন্ত বেশি, ওষুধের দাম দিন দিন বাড়ছে। এবং একটা খুব ভারতবর্ষের যে স্বাস্থ্য নীতি, ওষুধ শিল্পের যে নীতি, যেখানে কম পয়সায় কম ভালো ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলি কোম্পানিগুলি তৈরি করে না, কারণ তাদের বেনিফিট হবে না, তাদের মুনাফা হবে না। আজকাল যদি মুনাফা না হয় তাহলে কী করে হবে? তাহলে তো সেই ওষুধগুলি তৈরি করবে না, দামি দামি ওষুধ। সবসময় মানুষের জীবন রক্ষার জন্য দামি ওষুধ দরকার হয় না। এটা আমার কথা নয়, এটা অত্যন্ত বিজ্ঞ এবং অত্যন্ত বড় বড় যারা জ্ঞানী গুণী ডাক্তার তাদের কথা। অত্যন্ত সব চিকিৎসার জন্য দামি ওষুধ দরকার নেই, কিন্তু আমরা দামি ওষুধ লিখতে লিখি কেন? প্রবলেমলি এটা আমাদের একটা ব্যর্থতা, হয়তো আমরা ভাইস। হিস্টোরিক স্বাস্থ্য পরিষেবার জন্য একটা খুব অত্যন্ত খারাপ দিক, যেটা উচিত নয়। এবং স্বাস্থ্য আজকের পণ্য হয়ে গেছে এবং বড় বড় সেক্টরগুলি বসে আছে আমাদের হাসপাতালগুলিকে পঙ্গু করে। আমাদের হাসপাতালের ভিতরে যে মেধাবী যে ডাক্তাররা আছে তাদের মেধাটাকে তাদের সংস্থায় নিয়ে কাজ করার জন্য একটা প্রলোভন। সেই প্রলোভনের জন্য কিন্তু আমার হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার অবস্থা একটু হলেও খারাপের দিকে যাচ্ছে, যার জন্য আমরা হয়তো এটাও একটা দাবি আমাদের থাকবে অবশ্যই। আর তারপরে যেটা থাকবে সরকারি হাসপাতাল, সেটা হোক পিএসসি, হোক সিএসসি, হোক রেফারেল হসপিটাল, যেখানে সরকারের যে আধুনিক প্রযুক্তি আমার থাকবে, সঙ্গে থাকবে আমার পর্যাপ্ত পরিমাণে ডাক্তার সেখানে নিয়োগ হবে না। আমার ডাক্তার বেকার বসে আছে হাসপাতালে, ডাক্তার প্রতিটা ডিপার্টমেন্টে ডাক্তারের স্বল্পতা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওয়ার্ডগুলিতে সিস্টারের স্বল্পতা আছে। যে একজন সিস্টার একটা 50টা বেডের একটা ওয়ার্ড কী করে চালাবে? এখানে তার স্যালাইন দরকার, এখানে তার ইঞ্জেকশন দরকার, এখানে স্যালাইনটা খুলে গেছে, এখানে এই লাগবে সেই লাগবে, এটা তো সম্ভব না। তো তাহলে পরিষেবা কী করা হবে? সব জায়গায় একটা মিথ্যা প্রচার খুব ভালো চলছে। কথাটার মধ্যে শুধু একটা মিথ্যার একটা কল্পনা, মানুষকে যেন একটা মুহের মধ্যে রাখা। আমরা সব করছি এবং এই যে সব করার মধ্যে তার মধ্যে একটা অবৈধ বা একটা অসৎ পথ এবং প্রত্যেক মানুষকে কিছু মিথ্যা প্রলোভনে বা মিথ্যা কথা বলে মানুষের প্রতি এই যে তারপর আছে একটা ভয়ভীতির কারণগুলি অনেকটা আছে, অনেকগুলি আপনারা জানেন। কাজে এই জিনিসগুলি আমাদের হাসপাতালের আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য খুব একটা ভালো জিনিস নয়। তার জন্য আমরা চাইব হাসপাতালের একটা সুস্থ পরিবেশ, বিশেষ করে গরিব দরিদ্র মানুষ যাদের পয়সা নাই, অভাবী মানুষদের জন্য হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এবং ওষুধপত্র, যে দামি ওষুধ সরকারিভাবে যেন হাসপাতালে থাকে এবং কম দামের মধ্যে যে ওষুধগুলি ভালো কাজ করে সেই ওষুধগুলিতে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে থাকে। এবং আমার মাতৃত্ব সময় থেকে আমার একটা মা যেমন তার যথেষ্ট পরিমাণে ভিটামিন খেতে পারে, পুষ্টিকর খেতে পারে। একটা পুষ্টি যদি আমার সন্তান যদি ঠিক মতো খেতে না পারে, পুষ্টির অভাবে কিন্তু মানুষের মন শরীর ভালো গঠন হয়। একটা মানুষের ভালো করে বড় হতে গেলে তার দরকার পুষ্টি, তাহলে পুষ্টির দরকার। আমার স্বাস্থ্য পরিষেবার জন্য যথেষ্ট ডাক্তার দরকার, নার্স দরকার, স্বাস্থ্যকর্মী দরকার এবং সঙ্গে দরকার আমাদের আধুনিক প্রযুক্তি। কিন্তু আধুনিক প্রযুক্তি আমার শেষ কথা নয়। আধুনিক প্রযুক্তির আগে কিন্তু আমরা অনেক ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারি, যা আমরা আজ থেকে অন্তত 50 বছর 20 বছর আগে আমরা দিয়েছি। কাজেই সবগুলি থাকুক, কিন্তু সঙ্গে থাকুক আমাদের আরো বেশি ডাক্তার, আরো বেশি নার্স, আরো বেশি পর্যাপ্ত পরিমাণে ওষুধ, যেগুলি গরিব মানুষের তো কেনার সম্ভব হবে না। আর সবচেয়ে বড় যেটা দরকার হচ্ছে পুষ্টি, যে পুষ্টির অভাবে যাতে আমাদের আগামী দিনের আমাদের যে প্রজন্ম সন্তানরা যাতে বড় করে ভালো করে গড়ে উঠতে পারে, এই জিনিসগুলি আমাদের দাবির মধ্যে থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে নেশা, অত্যন্ত বেদনা এবং বিষণ্ণতা আমাদের সমাজের মধ্যে খুবই খারাপ জিনিস। এবং একটা মিথ্যার একটা আবরণ সৃষ্টি হচ্ছে। ওরা বলছে ওরা ধার্মিক এবং আগে ধর্ম করতো না এবং ওরা ধর্ম করছে, যার ফলে এখন সাংঘাতিক ধর্মের ব্যাপার জন্য এরা গর্ব করে। মানব অধিকার লুট করে ক্ষমতায় বসে কি ধর্ম? সেই প্রশ্ন মানুষের মধ্যে থাকবে না। ওদের বিবেকে কাজে ওরা প্রশ্ন করতে পারে। আমি তো মানুষের ভোট অধিকার চুরি করেছি, মানুষকে ভোট দিতে দেয়নি, ভোট কেন্দ্রে গেলে মানুষের ভোট চুরি করে লুট করেছি। সেই লুট করে মানুষের অধিকার লুণ্ঠন করে আমি ক্ষমতায় গেছি।
আমাকে কোন নামে কোন মানে কোন অ্যাডজেক্টিভ আমাকে ভূষিত করা উচিত, আমি কি? কাজে আমি তো তাহলে সেখানে ধার্মিক হতে পারি না। আমি মানুষের অধিকার লুট করেছি, তার লুটেরা তাদের কি একটা শব্দ বলা যেতে পারে, কাজে সেই জায়গাতে সে ধার্মিক হতে পারে। ওরা কিসে ধার্মিক? ধার্মিক হচ্ছে আমরা যারা মানব অধিকার রক্ষার জন্য লড়াই করি, মানুষকে বাঁচার জন্য, তার সমস্ত মানুষের সেই অধিকারের জন্য আমরা তাকে পথ দেখাই, তার পুষ্টির প্রতি আমরা লড়াই করি, স্বাস্থ্যের জন্য লড়াই করি, চাকরির জন্য লড়াই করি, কর্মসংস্থানের জন্য লড়াই করি। কাজে আমরা হচ্ছে সবচেয়ে বড় মানব ধর্মী। যদি ধর্মকে করে থাকে সেই ধর্ম করে বামপন্থীরা, সেই বামপন্থীরা সবচেয়ে বড় ধার্মিক, এইভাবে আমি মনে করি। কাজে যারা এগুলি বলে যে আমরা ধর্ম করি না এবং ওরা বড় ধার্মিক, আমি বিভিন্ন সময় দেখি, আমার একটু বড় দুঃখ হয়। আমি মনে মনে ভাবি, ওরা কেন ওদের ডিপিদের কাছে নিজের মনের আইনা প্রশ্ন করে না, আমি কিভাবে আমার এই ক্ষমতায় বসেছি, আমি তো মানুষের ভোটে আমি আসতে পারিনি। এই জিনিসগুলি ওদেরও জানা উচিত। কাজেই নেশাটা ওদের একটা বড় মানে একটা ক্ষমতা প্রতিষ্ঠিত থাকা বা হওয়ার জন্য নেশাতে বড় সবচেয়ে জরুরি। নেশার সামগ্রী সমাজে সর্বোচ্চ সহজলভ্য। মদের দোকান পর্যাপ্ত পরিমাণে। মানুষ যখন অসহায়, মানুষ যখন যখন কোনো কর্মক্ষম মানুষ যখন হাতে কর্ম থাকে না, মানুষের দুটি হাতে যখন কর্মক্ষম মানুষ যখন কাজ পায় না, তখন সে কিছুটা নেশাগ্রস্ত হয়ে পড়ে, অবসাদগ্রস্ত হয়। নেশা করতে করতে অবসাদগ্রস্ত হয়, অবসাদ হতে হতে সে মানসিকভাবে বিকৃত হয় এবং তখন তার হাতে কিছু টাকা এবং তাকে বাধ্য করে তুমি কিছু এইরকম স্লোগান দেবে, যে স্লোগানগুলি তুমি ধার্মিক করে নিজেকে দায়ী করতে পারবে এবং আর কি ভোটের করে কাজে লাগাবে। তুমি ওই কাজগুলি করবে যে কাজগুলির মাধ্যমে আমি আমার অস্তিত্ব রক্ষা করতে পারি। কাজে নেশা সবচেয়ে বেশি সর্বনাশা এবং আমার যে ভবিষ্যৎ প্রজন্ম, যে সৃজনশীল যে যুবশক্তির সম্পর্কে ছিল প্রচন্ড সম্ভাবনা, যারা আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার মানে ভালো কাজ করতে পারতো, তাদেরকে নেশাগ্রস্ত করে আমার সমাজটাকে ধ্বংস করার পথে ওরাই কিন্তু ছেড়ে দিচ্ছে সেদিকে। এবং তার জন্য দেয় কিন্তু একটা অন্যায়, অবৈধ একটা কিছু ভ্রান্ত চিন্তাধারা বা কিছু নীতি। কাজে এই সবগুলির বিরুদ্ধে আপনারা আগামী দিনে কনভেনশনে মানুষের জন্য লড়াই করবেন, আর আমরা সেই লড়াইয়ে থাকবো আপনাদের পাশে। এই অঙ্গীকারটুকু রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে। নমস্কার।